বাংলাদেশকে আরও $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। আর্থিক খাত সংস্কারে পাশে থাকবে বিশ্ব ব্যাংক, বললেন অর্থ উপদেষ্টা। এবং সাম্প্রতিক বন্যায় 14,269 কোটি টাকার ক্ষতি। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ব ব্যাংক চলতি অর্থবছরে আরও $2 বিলিয়ন নতুন ঋণ সহায়তা দেবে বাংলাদেশকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লায়ে শেখ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের স্বপ্নের দিকে মনোনিবেশ করে নতুন কাঠামো তৈরি করতে হবে। দুর্নীতির মাধ্যমে চুরি করা $1 বিলিয়ন সম্পদ পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সহায়তার আহ্বান জানায়। বৈঠকে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লায়ে শেখ বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা দেবে বলেও জানান তিনি। দীর্ঘ 15 বছরের অপশাসনের পর বাংলাদেশের নতুন যাত্রায় অর্থায়নে বিশ্ব ব্যাংককে নমনীয় হওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থিক খাতের সংস্কার ও তারল্য সংকট দূর করতে পাশে থাকবে বিশ্ব ব্যাংক, প্রদান করবে বাজেট সহায়তাও। সকালে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভার্জিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। ঋণ প্রদানের যাতে বাস্তবায়নযোগ্য শর্ত দেয়া হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে। এদিকে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে $750 মিলিয়ন, ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে পাবে $250 মিলিয়ন। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন দেওয়ার কথা রয়েছে। আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, এগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো বাসিন্দা দিতে। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। সাম্প্রতিক বন্যায় 14,269 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। ত্রাণ উপদেষ্টা জানান, দেশের সাম্প্রতিক বন্যায় মোট 14,269 কোটি 68,33,522 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। উপদেষ্টা আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 9,42,811 জন, মৃতের সংখ্যা 74 জন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই মন্তব্য করেন। বলেন, মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই গণসমাবেশে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া মাফিয়া সরকার দেশের অর্থনীতিকে শুধু ধ্বংস করেনি, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু
এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে উন্নত বিশ্ব বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব ওজোন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, ওজোন লেয়ারের আইনে যে টাকা দেওয়ার কথা তা উন্নত বিশ্বের দেশগুলো দেয়, কিন্তু অনুন্নত দেশগুলোতে তারা অর্থ দেয় না। জলবায়ু পরিবর্তনে আইন বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায় অতটা মনোযোগী নয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের মতন দরিদ্র দেশগুলো, আর ওজোন লেয়ার ডিপ্লিশনের সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে বিশ্বের উন্নত কিছু দেশের নাম। তো যখন জীবনের প্রশ্ন আসে, আমাদের দেশের জনগণের জীবন, দরিদ্র বা উন্নয়নশীল দেশের জনগণের জীবন এবং উন্নত বিশ্বের জনগণের জীবন একই রকম প্রাধান্য পেয়েছে এটা বলা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনে এখনো পর্যন্ত উন্নত বিশ্বের যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে, তা তারা কোনোদিনও দেয়নি, তার ধারে কাছেও যায়নি। কিন্তু যদি আবার ওজোন লেয়ারের আইনে আসেন, সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দেয়। তো এইখানে আমরা আরেক রকমের বৈষম্য দেখতে পাই। পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালান নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এর আগে সকালে ভাসানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আর রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় 71 টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও লেখক শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। এদিকে 2018 সালে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে হওয়া মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। তৎকালীন সরকারের সময় মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ছিল 100 টাকা। গত 5 আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 1.5 মাসের মাথায় কমেছে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি। সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সায়ন সাব্বির। তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে হঠাৎ করেই বাড়ানো হয় বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি। 20 টাকার টিকিট এক লাফে বেড়ে দাঁড়ায় 100 টাকায়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 1.5 মাসের মাথায় কমেছে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি। ফলে 30 টাকা প্রবেশ ফি দিয়েই বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা। এদিকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি মাত্র 30 টাকা হওয়ায় খুশি দর্শনার্থীরা। 30 টাকা হতে স্টুডেন্টরা অ্যান্ড আদার্স অনেক মানুষজন এখানে ঢুকতে পারতেছে ইজি ওয়েতে। আর 30 টাকা হয়েছে দেখে আজকে আমি নিজে আসছি। অন্য কোনো জায়গায় চোখে না পড়লেও এই জায়গাটার কথা মাথায় আসছে, কারণ গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে টিকিটের দাম কমানো হয়েছে। এখন এরকম একটা সুন্দর পরিবেশে যদি কম টাকার মধ্যে ঘোরা যায়, জিনিসটা খুব সুবিধা আমাদের জন্য আর কি। 100 টাকা হইলে যারা আসতে চায় তাদের অনেকের টাকার সংকটে তারা আসতে পারে না। এখন 30 টাকা হওয়াতে সবাই, বড় ছোট সবাই যাদের টাকার শর্ট আছে তারাও চলে আসতে পারে, যেহেতু 30 টাকা করে দিছে। এটা সবার সামর্থ্যের মধ্যে আছে। আর এখানে পরিবেশ খুবই সুন্দর। 100 টাকা থেকে 30 টাকা এটা তো খুবই ভালো। যেমন 100 টাকা হলে অনেকে ঘুরতে আসতে চাইলেও টাকার দিক বিবেচনা করে অনেকে আসতে চায় না। এখন 30 টাকা হওয়াতে দর্শনার্থীও বেশি আসবে। এখন 30 টাকা হওয়াতে সবাই স্যাটিসফাই। এখন নিম্ন, মধ্য এবং উচ্চবিত্ত সবাই আসতে পারবে। অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।
এবার জেলা সংবাদ। জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য অংশ নিয়েছিল। এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জনগণ ক্ষমতার পালাবদলের জন্য বিপ্লব ঘটায়নি, ফ্যাসিবাদের বিলোপের জন্য বিপ্লব করেছে। ফ্যাসিবাদ বিলুপ্ত করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। এ সময় রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো অভিপ্রায় নেই বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বান্দ রোড প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেলিমা রহমান বলেন, দেশ স্বৈরশাসক শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্র বলতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কার করবে, এজন্য সময়ের প্রয়োজন। এ সময় সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তারা তিলে তিলে হত্যা করে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে তারা কিন্তু এদেশের মানুষকে মেরে একরকম আনন্দ উৎপন্ন থাকতেন। বর্তমানে সরকারকে বলতে চাও আপনারা সুন্দরভাবে কাজ করছেন, কিন্তু নির্বাচন হল গণতন্ত্রের সবচেয়ে বড় হাত। দেশের উপরে একটা ঝড় বয়ে গেছে, তাই কাজের মধ্যে কোনো গতি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মিত ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ, অতিরিক্ত সচিব রেখা রানী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালক হিরুজ্জামান ও সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। নাটোরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ 24 জনের বিরুদ্ধে পৃথক 2টি হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। দুপুরে নাটোর সদর থানায় হাজির হয়ে নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইনের বাবা দেলোয়ার হোসেন খান ও নিহত শরীফুল ইসলাম মোহনের বড় ভাই SM সেলিম মাসুম মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মামলার এজাহার দুটি গ্রহণ করা হয়েছে। যাচ্ছে খেলার সংবাদে। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন
সাকিব আল হাসান। এই সিরিজেই 4000 রানের সঙ্গে 250 উইকেট শিকার করা ক্রিকেটারদের এলিট লিস্টে জায়গায় করে নিতে পারেন এই অলরাউন্ডার। 4000 রানের মাইল ফলক আগেই স্পর্শ করেছেন সাকিব। এখনও পর্যন্ত 69টি টেস্ট খেলে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার করেছেন 4543 রান। ফলে রেকর্ডটি গড়তে হলে এই সিরিজে কেবল উইকেট দরকার সাকিবের। এখন পর্যন্ত টেস্টে 242 উইকেট দখল করেছেন এই বাঁহাতি ব্যাটার। আর তাই 2 টেস্টে 8 উইকেট পেলেই বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে দারুণ কীর্তি গড়বেন 37 বছর বয়সী এই ক্রিকেটার। ইনজুরি সমস্যা সহ নানা কারণে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা ভালো হয়নি। এমন সময় চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব স্টুটগার্টের মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোসরা। এই ম্যাচের আগেই ইনজুরি নিয়ে সুখবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগ দলে ফিরেছেন 2 মিডফিল্ডার জুড বেলিংহাম ও অরেলিয়ান টিচুয়েমেনি। এই তথ্য নিশ্চিত করে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ইংলিশ তারকা বেলিংহাম ও ফরাসি টিচুয়ামেনিকে দলে ফিরে পাওয়া সত্যি সৌভাগ্যের। এবারের মৌসুমেও লস ব্ল্যাঙ্কসরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার জন্য মুখিয়ে আছে বলেও জানান মাদ্রিদ কোচ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশকে আরও $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। আর্থিক খাত সংস্কারে পাশে থাকবে বিশ্ব ব্যাংক বললেন অর্থ উপদেষ্টা। এবং সাম্প্রতিক বন্যায় 14,269 কোটি টাকার ক্ষতি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।